নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন নিহারঞ্জন গুপ্তের লেখা একটি উপন্যাস সূর্যমহল। আজ শোনাচ্ছি উপন্যাসটির চতুর্থ পর্ব। কজনই বা মানুষ অত বড় একটা বাড়ির মধ্যে, বলতে গেলে একটা প্রাসাদের মতোই সূর্যমহল। কত ঘর, কত অলিন্দ, কত চোরাপথ, তার উপরে সূর্যঘর, যে সূর্যঘরে গিয়ে দাঁড়ালে বহুদূর পর্যন্ত বিস্তৃত এক আশ্চর্য দৃশ্য চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। সেই সূর্যঘরের মধ্যেই একটা মানুষ গত কিছুদিন হলো সকলের অজ্ঞাতে চোরের মতো এসে আত্মগোপন করে আছে। লম্বা রোগাটে গরম, দেহের কোথাও মাংসের যেন নামগন্ধও নেই, কেবল মোটা মোটা হাড় আর হাড়, খাঁড়ার মতো নাক, প্রশস্ত কপাল, তারই নিচে কোটরাগত দুটো চোখ, মাথা ভর্তি ঝাঁকড়া ঝাঁকড়া কাঁচা পাকা চুল, এক মুখ কাঁচা পাকা দাড়ি, তারই মধ্যে ওই চোখ দুটো যেন কি এক ক্ষুধায় সর্বক্ষণ জলজল করছে। পরনে একটা ঝলঝলে নোংরা ছেঁড়া পাতলুন আর গায়ে অনুরূপ একটা কোট। সেই ঝড়ের দুর্যোগের রাত্রে তারাদাস ভুল দেখেনি, ঠিকই দেখেছিল। কিন্তু কেউ এমন করে আত্মগোপন করে সূর্যমহলের সূর্যঘরে চোরের মতো রয়েছে, এবং গভীর নিশীথে সূর্যমহল যখন ঘুমের অতলে তলিয়ে যায়, চুপি চুপি বের হয়ে আসেও। অভিশপ্ত সূর্যমহলের ঘরে ঘরে অলিন্দে অলিন্দে ঘুরে ঘুরে বেড়ায়। কেউ, ও কি সূর্যমহলের আত্মা, না কোনো প্রেত, অভিশপ্ত কোনো প্রেত? তারাদাস কিন্তু সেই রাত্রি থেকেই সর্বক্ষণ সজাগ হয়েছিল। লঘু পদশব্দ, ঝাপসা ছায়ামূর্তি, তাতে রীতিমতো যেন সন্দিহান করে তুলেছিল। দক্ষিণের যেখানে এসে দোতলার টানা বারান্দাটা শেষ হয়েছে, তারই ঠিক সামনে একটা সিঁড়িঘর, সূর্যঘরে যাবার সিঁড়ির মুখেই সিঁড়িঘর। প্রকৃতপক্ষে যে ঘর থেকেই সিঁড়ি ধাপের পর ধাপ চক্রাকারে ঘুরে ঘুরে ওপরে উঠে গিয়েছে, শেষ হয়েছে সে সিঁড়ি একেবারে গিয়ে প্রাসাদ শীর্ষে সূর্যঘরে। সূর্যঘরটা কিন্তু নেহাত ছোট নয়, দুটো ভাগ তার, এবং দুই ভাগের মধ্যবর্তী একটা ছোট হলেও ভারী মজবুত সেগুন কাঠের দরজা আছে। সেই দরজার কপাটে সব লোহার চাকতি বসানো, তাতে করে দরজাটা যেন আরো মজবুত। দরজাটা বরাবর বন্ধই থাকত, দীর্ঘকাল কেউ খোলেনি, খোলবার দরকারও হয়নি। কারণ অপর অংশে এক ঝাঁক কবুতর বছরের পর বছর ধরে ডিম ও বাচ্চা পেরে পেরে জন্ম ও মৃত্যুর ইতিহাস রচনা করে চলেছিল। কবুতরের মল জমে জমে সে এক বিভৎস ব্যাপার হয়ে উঠেছিল ক্রমে। যেমন দুর্গন্ধ, তেমনই নক্কারজনক। সেখানে পা দেওয়া দুঃসাধ্য ব্যাপারই ছিল। কাজেই সেখানে কেউ থাকতে পারে তারাদাসের যেন চিন্তারও অতীত ছিল, বুদ্ধির অগোচর ছিল। আর সেই কারণেই সেদিন সে সূর্যঘরে উঠেও সেই ঘরের দরজা খোলবার চেষ্টা করেনি, বা সেই ঘরে কিছু থাকতে পারে বলে সন্দেহ মাত্রও করেনি। অথচ কেউ জানত না সেই ছায়ামূর্তি মাসখানেক হলো ওই কবুতরের ঘরের মধ্যেই এসে সঙ্গোপনে আশ্রয় নিয়েছিল। কারণ সেও জানত ওই ঘরের দরজা কেউ খোলবার চেষ্টা করবে না, ওই ঘরে কেউ পা দেবার কথা স্বপ্নেও ভাববে না। কিন্তু সেখানে কেউ থাকলেও সে তো কেবল হাওয়া খেয়েই বাঁচতে পারে না, হাওয়া খেয়ে কেউ তো বাঁচে না। ছায়ামূর্তিকেও তাই ক্ষুধার আহারের অন্বেষণে গভীর রাত্রে অন্ধকারে পা টিপে টিপে নিচে নেমে আসতে হতো। কখনো পেতনি বুড়ির রন্ধনশালা থেকে, কখনো বা ভাড়ার ঘর থেকে এটা ওটা চুরি করে নিয়ে গিয়ে পেটের ক্ষুধার নিবৃত্তি করতে হতো। অন্নপূর্ণা পেতনি বুড়ির কাছে কিন্তু একদিন ধরা পড়ে গেল মানুষটা। ঘুমাতো না কখনো পেতনি বুড়ি, সারাটা রাত জেগে থাকতো, ঘুম হতো না তার। সূর্যমহলের নিচের তলার রান্নাঘরের পাশের ঘরটাতেই আশ্রয় নিয়েছিল পেতনি বুড়ি। বেশ বড়ই ঘরটা, তার জানালা এত কম যে অন্ধকার সব সময়, এমনকি দিনের বেলাতেও ঘরের কোণে একটা প্রদীপদানের উপরে রেড়ির তেলের প্রদীপ
টিম টিম করে জ্বলে। ঘরের এক কোণে বিরাট উঁচু পালঙ্ক, সেকেলে মেহগিনি কাঠের তৈরি নানাবিধ কারুকার্য করা পালঙ্কটা। পালঙ্কে উঠবার জন্য দুটো সিঁড়ি আছে, আর ঘর ভর্তি হাঁড়ি কলসি ক্যানিস্তারা ফেতনি বুড়ির সংসার। রান্না করার সময়টা বাদে বাকি যে সময়টা তার হাতে থাকতো, হয় সে বাড়ির পেছনে বাগানের মধ্যে ঘুরে ঘুরে কাঠকুটো শুকনো ডালপালা কুড়াতো, কিংবা ফলটা আঁশটা কুড়িয়ে আঁচল ভর্তি করত, কিংবা এ ঘরে ও ঘরে সত্যিকারেরই একটা পেতনির মতো ঘুরে ঘুরে বেড়াতো আপন মনে, আপন খুশিতে একা একা। অন্নপূর্ণা এমনিতে ছিল যেন একেবারে বোবা, মুখে কখনো কোনো কথাই নেই, তবে মধ্যে মধ্যে হঠাৎ খিলখিল করে আপন মনে হেসে উঠত। হাসতো, আবার হাসতে হাসতে আপন মনেই একসময় থেমে যেত। আসলে কিন্তু ওটা পেতনি বুড়ির হাসি নয়, সত্যিই সে অমনি করে শব্দ করে কেঁদে উঠত। এককালে তার সংসারে সবই ছিল, কিন্তু একদিন ভূমিকম্পে হঠাৎ সব বাড়ি ধসে গিয়ে চাপা পড়ে মারা যায়। তারপর থেকেই মাথার মধ্যে তার গোলমাল দেখা দেয় একটু একটু করে। কখনো বোবা হয়ে থাকে, কখনো কাঁদে, কখনো বা কান্নার মতো করেই খিলখিল করে হেসে ওঠে। মানুষটা, সেই প্রেতটা, কখনো কখনো রান্নাঘর থেকে, আবার কখনো কখনো পেতনি বুড়ির সঞ্চিত ভাণ্ডার থেকে এটা ওটা চুরি করে খেয়ে পেট ভরাতো। খুব বেশি কিছু তো তার প্রয়োজন হতো না, সামান্য কিছু হলেই তার খিদে মিটে যেত, প্রেত চলে আসতো। কিন্তু একদিন সে ধরা পড়ে গেল পেতনি বুড়ির হাতে। সেদিন মধ্যরাত্রে রান্নাঘরে ঢুকে ভাতের হাঁড়ির মধ্যে হাত ডুবিয়ে মুঠো মুঠো ভাত তুলে খাচ্ছে গোগ্রাসে। এমন সময় কখন এসে যে পেতনি বুড়ি তার পিছনে দাঁড়িয়েছে সে টেরও পায়নি। আর খিদেও পেয়েছিল প্রেতের খুবই বেশি। ক্ষণক্ষণে গলায় প্রশ্ন হলো, কে রে? হাত থেমে গেল প্রেতের। কে কে? প্রেত ফিরে তাকায়, উঠে পালাবার চেষ্টা করে, কিন্তু উপায় নেই, পালাবার পথ নেই। একটি মাত্র দরজা ঘরের, সে দরজাটি আগলে দাঁড়িয়ে আছে সেই পেতনি বুড়ি। সেদিন আবার ঘরের মধ্যে প্রদীপের আলোটা নিভাতে ভুলে গিয়েছিল বুড়ি, আর সেই আলোটার কথা মনে পড়ায় আলোটা নিভাতেই ফিরে এসেছিল সে ঘরে। পেতনি বুড়ির বয়স হলে কি হবে? মাথার সব চুল সনের মতো সাদা হয়ে গেলে কি হবে? চোখের দৃষ্টি তার আদৌ নষ্ট হয়নি, ওই বয়সেও সে চোখে ভালোই দেখতে পারত। প্রেত চেয়ে থাকে পেতনি বুড়ির দিকে। ধরা পড়ে গিয়েছে সে, আর উপায় নেই। কে রে? কথা বলছিস না কেন? কে তুই? আবার প্রশ্ন করে বুড়ি। মানুষটাকে প্রদীপের আলোয় সত্যি সত্যি যেন প্রেতের মতোই মনে হচ্ছিল। প্রেত নীরব। তুই আমার হাড়ি থেকে ভাত চুরি করে খাচ্ছিস? তাহলে তুই মধ্যে মধ্যে চুরি করে খেয়ে যাস। পেতনি বুড়ি কথা বলতে বলতে স্থির দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। কথা বলছিস না কেন? এই, কে তুই? আমি? হ্যাঁ হ্যাঁ, কে তুই? খিদে পায় খাবি, খিদে পেয়েছে বলতে পারিস না আমাকে? এমন চোরের মতো এসে খেয়ে যাস কেন? তুমি যদি না দাও। প্রেত বলে, খিদে পেলে খেতে দেব না কেন? সত্যি বলছো খেতে দেবে? নিশ্চয়ই দেব। প্রেত ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। বস বস, উঠলি কেন? খিদের জ্বালা যে কি তা আমি জানি, বস। পেতনি বুড়ি প্রেতকে বসায়, বসিয়ে খাওয়ায়। প্রেতও বুঝতে পেরেছিল ওই বুড়ির থেকে তার ভয়ের কোনো কারণ নেই। অনেকদিন পরে সে রাত্রে নির্ভয়ে পরিতৃপ্তি সহকারে খেল, পেট ভরে খেল। পেতনি বুড়ি ওকে বসে বসে খাওয়ালো। আর খাবি? না। পেট ভরেছে? হ্যাঁ। কে তুই? জানি না তো। জানিস না সে আবার কি? কি নাম তোর? নাম? হুম, ভুলে গেছি। ভুলে গেছিস? সে কি রে, নিজের নাম ভুলে গেছিস? হুম, মনে নেই, সত্যি ভুলে গেছি। থাকিস কোথায় এখানে? এই সূর্যমহলে। সে কি, কতদিন? তা 10-15 হয়ে গেল। কে আর তোর আছে? কেউ নেই। আমি এবারে যাই। যা, তবে যখনই খিদে পাবে আমার কাছে আসিস। আসবো, কিন্তু আমার কথা কাউকে বলে দেবে না তো? না, বলবো না।
তুই আসিস। প্রেত চলে গেল। আর কেঁদে উঠল পেতনি বুড়ি হঠাৎ আপন মনে খিলখিল করে। সে রাত্রেও পেতনি বুড়ি রান্নাঘরে বসে বসে প্রেতকে খাওয়াচ্ছিল। প্রেত গোগ্রাসে খাচ্ছিল। অত তাড়াহুড়ো করছিস কেন? আস্তে আস্তে খা না। প্রেত কোনো জবাব দেয় না। হঠাৎ ওই সময় একটা অস্পষ্ট শব্দ শোনা যায়। চকিতে প্রেত দরজার দিকে ফিরে তাকায়। সঙ্গে সঙ্গে তার হাত বন্ধ হয়ে যায়, চোখের দৃষ্টি স্থির হয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে তারাদাস, তার হাতে একটা টাঙি। বাটুল তার স্ত্রী রাধারানীর দিকে আবার ফিরে তাকায়। এইমাত্র যে ভদ্রমহিলাটি তার রুগ্ন ছেলে শিয়রে বসেছিল এবং তাকে ঘরে ঢুকতে দেখেই উঠে চলে গেল, কে ওই ভদ্রমহিলা? মুখটা যেন বাটুলের চেনা চেনা মনে হলো। কখনো তো ওই ভদ্রমহিলাকে বাটুল তার বাড়িতে ইতিপূর্বে দেখেনি। পাড়া প্রতিবেশিনী কি কেউ? কিন্তু তা হলেও এতদিন কি ওকে বাটুল দেখতে পেত না, যখন তার মনে হলো অতখানি ঘনিষ্ঠতা আছে তার স্ত্রী রাধারানীর সঙ্গে? তাই বোধহয় আবার বাটুল স্ত্রীকে প্রশ্ন করে, দিদিমণি? কে দিদিমণি? রাধারানী বলে, তা কি করে জানবো? সবাই ওকে দিদিমণি বলে, আমিও দিদিমণি বলেই ডাকি। বাটুলের মনের মধ্যে তখন সেই ক্ষণপূর্বে চকিতের জন্য দেখা দিদিমণির মুখটা বারবার উঁকি দিচ্ছে। কেন মনে হলো ভদ্রমহিলার মুখটা চেনা চেনা? দেখেছি নাকি বাটুল ওকে আগে কখনো কোথাও? কোথায় দেখলো, কবে দেখলো? রাধারানী তখন বলছে অন্য কথা। সারাটা দিন তুমি বাড়ি ছিলে না, সকাল থেকে খোকার ধুম জ্বর। বাটুল স্ত্রীর কথায় কোনো কান দেয় না, যেন চুপচাপ দাঁড়িয়ে ভাবছে। রাধারানী বলে চলে, হেম ডাক্তারের কাছে লোক পাঠিয়েছিলাম, কিন্তু সে এলো না। এলো না কেন? স্ত্রীর মুখের দিকে তাকিয়ে এবার প্রশ্ন করে বাটুল। আসবে কি, এক গাদা ওষুধের দাম বাকি আছে। তাতে কি? বলি সব মিটিয়ে না দিলে আসতে পারবে না। বাটুল স্ত্রীর সঙ্গে কথা বলে, কিন্তু কেমন যেন অন্যমনস্ক। বলে, কেন, টাকা না দিয়ে আমরা পালিয়ে যাব না? শালা হারামজাদা। তুমি নাকি বলেছিলে গতকাল সব টাকা মিটিয়ে দেবে। দিতাম তো, কিন্তু পেলাম কোথায় টাকা? ওই শয়তান কানা লাল সিংটা বেইমানি করলো, টাকা দেবো বলে কাজ হাসিল করে টাকা দিল না। যা পারবে না দিতে তা পারবো বলো কেন? হঠাৎ মুখ খিচিয়ে ওঠে বাচু। হঠাৎ মুখ খিচিয়ে ওঠে বাটুল। বলো কেন? ইচ্ছা করে বলেছি নাকি? শয়তান ওই কাঁড়টা আমাকে অমন করে ঠকাবে জানতাম নাকি? হে রাধারানী বলে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছেলেটা জ্বরের ঘরে অচৈতন্য হয়ে ভুল বকতে লাগলো। তখন কি করি? হাতে সে সম্বলে একটা সোনার চুড়ি বাধা দিয়ে টাকা জোগাড় করবো ভাবছি, এমন সময় খবর পেয়ে দিদিমণি এসে হাজির। ভাগ্যে দিদিমণি ঠিক সময় এসে পড়েছিলেন, নচেত কোনো চিকিৎসাই হতো না। দিদিমণি দিলে বুঝি? হ্যাঁ, দিদিমণি তো তার চাকরকে পাঠিয়ে ডাক্তার ডেকে আনলেন, টাকা দিলেন, ওষুধ দিলেন। তোমার ওই দিদিমণিকে তো কখনো আগে দেখিনি। দেখবে কি করে? কেন? দিদিমণি তো কারো বাড়িতে বড় একটা যান না, পাড়ার সবাই দরকার পড়লে তাঁরই কাছে যায়। খুব দয়াবতী মহিলা মনে হচ্ছে। হ্যাঁ, মানুষ নয়, দেবী। কোথায় থাকেন? এই তো আমাদের বিষ্টু গড়াইয়ের পাশে ছোট একতলা বাড়িটায় দুটো ঘর নিয়ে থাকেন। কর্পোরেশনের স্কুলে টিচারই করেন। মাস্টারনি? হ্যাঁ, নচেত চলবে কি করে? কেন, দেখলাম তো সধবা। স্বামী কোথায়? স্বামী নাকি বেহেড মাতাল ছিল, প্রায়ই রাত্রে এসে নেশার ঘরে দিদিমণিকে মারধর করত। একদিন আর সহ্য করতে না পেরে বের হয়ে আসেন বাড়ি থেকে। মাতাল ছিল স্বামী? হুম, তাই তো শুনি। উনি বলেছেন? না, ওই বুড়ো চাকরটা বলেছে। ওর ছেলে মেয়ে নেই? তা তো জানি না, নিশ্চয়ই নেই। তা এত কথা জিজ্ঞেস করছো কেন ওর সম্পর্কে? এমনি, পাড়া প্রতিবেশী তো হাজার হলো। কিন্তু বাটুলের কথাটা বিশ্বাস করে না রাধারানী। মনের মধ্যে যেন একটা সন্দেহের কাঁটা খচখচ করে। তার স্বামীকে তো আর চিনতে বাকি নেই। স্বামী যে কি প্রকৃতির লোক, কি করে বেড়ায়, রাধারানীর কিছুই অজানা নয়, সবই সে জানে। প্রথম প্রথম রাধারানীর স্বামীকে বাধা দেবার চেষ্টা করেছে, কিন্তু বাটুল কারো কথা শুনবার মানুষ নয়। উপদেশ কারো সে জীবনে কখনো নেয়নি, এখনো নেয় না।
রাধারানী তবু বলে, দেখো দিদিমণি সত্যিই দেবী, এখানে সবাই ওকে দেবীর মতোই ভক্তি শ্রদ্ধা করে, ভালোবাসে। তাতে কি? না তাই বলছি, ওর কোনো অনিষ্ট করবার চেষ্টা করো না কখনো। না না, দেখো, তবে কিন্তু এখানকার বাস আমাদের উঠবে। আরে না না। বাটুল গায়ের জামাটা খুলতে থাকে। ঘরে চা চিনি আছে? আছে, কিন্তু দুধ নেই। নাই থাকুক, বিনি দুধেই চা খাবো। বানাও দেখিবে স্ট্রং করে 1 কাপ। রাধারানী ঘর থেকে বের হয়ে গেল। বাটুল একটা বিড়ি ধরায়। সে অন্যমনস্ক। কোথায় দেখেছে ভদ্রমহিলাকে তাই ভাববার চেষ্টা করে। মুখখানা অমন পরিচিত লাগলো কেন? মুখটা অমন চেনা চেনা মনে হলো কেন? হঠাৎ হঠাৎই মনে পড়ে একটা কথা বাটুলের। হুম, মনে পড়েছে, মুখটা সে দেখেছে। সিংজি মানে ওই শয়তান কানা লাল সিং যে ফটোটা দেখিয়েছিল, এবং যে ফটোর মধ্যে ছিল 20-22 বছরের একটি সুন্দরী মহিলা আর তার দুপাশে দুটি ফুলের মতো ছেলে মেয়ে। ভদ্রমহিলা কপালের ডান দিকে একটা কাটা দাগ ছিল। ওই দিদিমণির মুখটা অবিকল সেই ফটোর ভদ্রমহিলার মুখের মতো, এবং ডান দিকের কপালে ওরও একটা কাটা দাগ আছে। হুম, অবিকল যেন সেই মুখ। তাহলে কি বাটুল ভাগ্যক্রমে কন্দর্প নারায়ণের নিরুদ্দিষ্ট নিখোঁজ স্ত্রী সরজু দেবীর সন্ধান পেয়ে গেল? ওই কি তবে সরজু দেবী? দিদিমণিই সরজু দেবী? বাটুল মনে মনে সন্দেহ করলেও জানতে পারেনি তার অনুমান মিথ্যা নয়। সত্যি ওই দিদিমণি কন্দর্প নারায়ণের স্ত্রী সরজু দেবী। বাটুল ঘরে ঢুকতেই সরজু বের হয়ে এসেছিল। স্কুলে যাওয়া আসা ও স্কুলের ছেলে মেয়েদের পড়ানোর সময়টুকু ছাড়া সরজু বড় একটা মানুষের সামনে বের হতো না। গরিবের ঘরের মেয়ে ছিল সে, অনেকগুলো ভাই বোন। তবু তারই মধ্যে তাদের বাপ হরিনাথ চাটুর্যে লেখাপড়া শেখাতে কসুর করেনি। আর গরিবের ঘরে জন্মালেও 3 বোনের রূপ ছিল। সত্যই তারা ছিল সুন্দরী, এবং সেই রূপ দেখেই এবং সরজুর ব্যবহারে এবং কথাবার্তায় মুগ্ধ হয়ে হৈমন্তী ছেলে কন্দর্পর সঙ্গে বিয়ে দিয়ে তাকে বধূ করে ঘরে এনেছিল। সত্যিই হৈমন্তীর দুর্ভাগ্য। অনেক চেষ্টা করেছিল হৈমন্তী ছেলেকে মানুষ করবার জন্য, তাকে নিজের মনের মতো করে গড়ে তুলবার জন্য, কিন্তু পারেনি, সফল হয়নি। তার বাপের রক্তের বিষ তারও দেহের রক্তে বুঝি ছড়িয়ে গিয়েছিল। লেখাপড়ার ধার দিয়ে গেল না কন্দর্প নারায়ণ। হৈমন্তী সেলাই করে সংসারটা চালাতো অতি কষ্টে কোনো মতে। অবশেষে কন্দর্প একটা কাপড়ের কলে কাজ জোগাড় করে নিল। হপ্তায় হপ্তায় মাইনে পেত, নগদ টাকা। ওই টাকাই হলো শেষ পর্যন্ত কাল। শুরু করলো নেশা। তখন অনন্য পায় হৈমন্তী ছেলেকে শেষবারের মতো বাঁচাবার চেষ্টা করে। ছেলের বিয়ে দেয়, কিন্তু কি হলো তাতে করে? সব কথাই সরজু তার শাশুড়ির কাছে শুনেছিল পরে। দুঃখ করে হৈমন্তী বলেছিল, পারলাম না বৌমা, ওকে মানুষ করতে পারলাম না। গর্ব করে জিদ করে মাথা উঁচু করে থাকবো বলে, ছেলেকে স্বামীর মতো হতে দেব না বলে একদিন যে স্বামীর ঘর ছেড়ে এসেছিলাম, সে গর্ব সে জিদ কন্দর্প আমার ধুলোয় মিশিয়ে দিল। তারপর ভেবেছিলাম তুমি এলে, তুমি যদি পারো ওকে ফেরাতে, কিন্তু এখন বুঝতে পারছি ভাগ্যকে কেউ ফেরাতে পারে না। কপালে যা আছে তা হবেই। তবু বুঝি হৈমন্তী পুত্রবধূ ও নাতি নাতনিদের নিয়ে বাঁচতে চেয়েছিল, দুঃখ অপমান লজ্জা ভুলতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাও হলো না। অকস্মাৎ যেন বজ্রাঘাত হলো। একদিন দ্বীপ্রহরে পুলিশ এলো ওদের বাড়িতে। ইদানিং বছরখানেক ধরে এই অবস্থার বেশ পরিবর্তন হওয়ায় কন্দর্প মা বউ ও ছেলে মেয়েদের নিয়ে নতুন ভালো একটা বাসা বাড়িতে উঠে এসেছিল। মাকে সে বুঝিয়েছিল চাকরিতে উন্নতি হয়েছে, মাইনে বেড়েছে। হৈমন্তীও বিশ্বাস করেছিল বুঝি। হঠাৎ সে বিশ্বাসে চির ধরে সর্বনাশা এক কালো গহ্বর সামনে দেখা দিল। পুলিশ অফিসারটি বললেন, কন্দর্প বাবুর সঙ্গে দেখা করতে চাই, তাকে ডাকুন একটিবার। হৈমন্তী এগিয়ে এসেছিল সামনে। বলে, সে তো নেই বাড়িতে। বাড়িটা সার্চ করব। সার্চ করবেন কেন?
চোরাই মাল আছে কিনা সার্চ করে দেখব। চোরাই মাল? কি বলছেন আপনি? মুহূর্তে যেন দপ করে হৈমন্তীর চোখের তারা দুটো জ্বলে ওঠে। দুর্ধর্ষ কনক নারায়ণের স্ত্রী যেন অকস্মাৎ জেগে ওঠে, যে স্ত্রী একদিন স্বামীর সামনে পথ রোধ করে দাঁড়িয়েছিল। আপনার সাহস তো কম নয়। অপরাধ নেবেন না মা। কন্দর্পবাবু আপনার কে হয়? আমার ছেলে। আপনি মা, কিন্তু দেখুন, আমরা সংবাদ পেয়েছি বলেই এসেছি আপনার বাড়িতে সার্চ করতে। আপনি মনে করেন ছেলে আবার চুরি করে? মা, সেরকম সংবাদই আমরা পেয়েছি। সংবাদ পেয়েছেন? কি সংবাদ পেয়েছেন? ইদানিং কলকাতার আশেপাশে যে কতগুলো ডাকাতি হয়ে গেছে, তার সঙ্গে আপনার ছেলে জড়িত। ভুল শুনেছেন। ভুল? হ্যাঁ, ছেলে আমার অন্নপূর্ণা কটন মিলসে বড় চাকরি করে। সেখানে তো তার চাকরি মাস দেড়েক হলো নেই। কি বললেন? হ্যাঁ, খোঁজ নিয়ে দেখতে পারেন। সত্যি বলছেন দারোগা বাবু? সেখানে তার চাকরি নেই? না। মুহূর্তকাল যেন অতঃপর স্তব্ধ পাথর হয়ে রইল হৈমন্তী। তারপর পুলিশ অফিসারের দিকে চেয়ে বললে, তাহলেও আমি বিশ্বাস করি না। ঠিক আছে, আসুন ভিতরে, সার্চ করুন। হৈমন্তী দেবীর অমন সুস্পষ্ট আহ্বানে হঠাৎ কেন না জানি পুলিশ অফিসারটি থমকে দাঁড়িয়ে যান। তবে কি তারা ভুল শুনেছেন? ভুল সংবাদ পেয়েছেন? কিন্তু তা তো হতে পারে না। যে সংবাদ দিয়েছে সে নাকি অনেকদিন ধরেই কন্দর্প নারায়ণের গতিবিধির উপর নজর রেখেছিল। সে জোর গলায় বারবার করে বলেছে, কন্দর্প নারায়ণের ঘর সার্চ করলে কিছু না কিছু ডাকাতির মাল পাওয়া যাবেই। তবু কেন যেন পুলিশ অফিসারটির মনের সংশয়ে দ্বিধা যায় না। পুলিশ অফিসারটির নাম যোগেশ দত্ত। তিনি তাকালেন হৈমন্তী দেবীর দিকে। যতটা বয়স হয়েছে হৈমন্তী দেবীর, তার চাইতেও যেন বেশি বুড়িয়ে গিয়েছেন। সমস্ত চেহারায় যেন অকাল বার্ধক্যের একটা করুণ ছাপ, আর একটা বিষণ্ণ ক্লান্তি ও হতাশা চোখে মুখে স্পষ্ট হয়ে রয়েছে। এককালে যে রমণী অসাধারণ সুন্দরী ছিলেন, সেটা এখনো বুঝতে কষ্ট হয় না যোগেশ দত্তর। মাথার চুল পেকে প্রায় সবই সাদা হয়ে গিয়েছে। পরনে একটা লাল পাড় মোটা মলিন শাড়ি, হাতে মাত্র দুগাছি করে শাঁখা, কপালেও সিঁথিতে সিঁদুর, আর দেহে অলঙ্কারের চিহ্ন মাত্রও নেই। কিন্তু ওই মলিন শাড়ি ও শুধুমাত্র শাঁখাতেই মনে হচ্ছিল যে উনি কোনো এককালে বড় অভিজাত ঘরেরই ঘরণী ছিলেন। হৈমন্তী যেন পাথরের মূর্তির মতোই দাঁড়িয়েছিল। মা, বলুন। হৈমন্তী তাকালো যোগেশ দত্তর দিকে। দু চোখে তার যেন কেমন শূন্য, অসহায়, বিষণ্ণ দৃষ্টি। অপরাধ নেবেন না আমার মা। হয়তো আপনার কথা মিথ্যা নয়, তাহলেও বুঝতেই পারছেন আমি সরকারের চাকর। কর্তব্যবোধেই। আপনি যান ভিতরে, আপনার কাজ করুন। শান্ত দৃঢ় কণ্ঠে এই কথাগুলো উচ্চারণ করে হৈমন্তী দেবী একপাশে সরে দাঁড়ান। যোগেশ দত্ত তবু আর একবার তাকালেন তার দিকে। তারপর ধীর পায়ে অন্দরে গিয়ে প্রবেশ করলেন তার সহকারী একজন পুলিশকে সঙ্গে নিয়ে। পরপর তিনখানা ঘর। দ্বিতীয় ঘরটাতেই সরজু ছিল, আর ছিল তার ছোট ছোট বাচ্চা দুটো, ছেলে আর মেয়ে, চন্দ্রনারায়ণ আর মণিকুন্তলা। পুলিশ এসেছে জেনে সরজু বারান্দায় এসে দাঁড়িয়েছিল। তার কানেও সব কথাই গিয়েছিল, হৈমন্তী দেবী ও যোগেশ দত্তর সমস্ত কথা। যোগেশ দত্ত ভিতরে আসছেন বুঝতে পেরে সামনের ঘরে ঢুকে পড়েছিল তাড়াতাড়ি সরজু। যোগেশ দত্ত প্রথমেই সেই ঘরে এসে ঢুকলেন। ঘরটা নেহাত ছোট নয়, মাঝারি আকারের। একটা আলমারি, একটা খাটের উপর শয্যা বিছানো, একধারে একটা স্টিলের ট্রাঙ্ক। যোগেশ দত্ত ঘরে ঢুকে থমকে দাঁড়ালেন আবার। ভীরু চোখে তাকিয়ে আছেন তখন যোগেশ দত্তরই দিকে সরজু। আর সরজুর 6 বছরের ছেলে তার দুই হাঁটু জড়িয়ে দাঁড়িয়ে। ক্রোড়ে ছোট একটি বাচ্চা, তার শিশুকন্যা। সরজু নিরাভরণা, হাতে একগাছি করে সোনার রুলি মাত্র। যোগেশ দত্ত অনুমানেই বুঝতে পারেন তাকে। তবু একবার প্রশ্ন করেন, আপনি বোধহয় কন্দর্পবাবুর স্ত্রী? নিঃশব্দে মাথা হেলায় সামান্য একটু। নমস্কার।
আমার অপরাধ নেবেন না, আপনার শাশুড়ি ঠাকুরের অনুমতি নিয়েই ভিতরে এসেছি আমরা। সরজু যোগেশ দত্তর দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। আপনাদের ঘরগুলো একবার সার্চ করবে। সরজু তথাপি নীরব। যোগেশ দত্ত সার্চ করতে শুরু করলেন। পরপর দুটো ঘর তন্ন তন্ন করে সার্চ করেও কোনো ডাকাতির মাল পাওয়া গেল না। সর্বশেষ ঘরে এসে প্রবেশ করলেন এবার যোগেশ দত্ত। ভাড়ার ঘর সেটা। দু চারটে ভাঙা কাঠের বাক্স, কিছু হাঁড়ি কুড়ি ঝাঁকা ধামা ঘরের মধ্যে এলোমেলো ভাবে রয়েছে। যোগেশ দত্তর ইচ্ছা হলো না আর সে ঘরটা সার্চ করেন, কিন্তু সঙ্গের পুলিশ মহাদেও বললে, এ কামরোটা সার্চ করি হুজুর। কি হবে আর সার্চ করে, চলে এসো। মহাদেব বের হয়ে আসবার জন্য ঘর থেকে পা বাড়ায়, আর ঠিক ওই সময় ওদের ঘরের মধ্যে ঢুকতে দেখে ভয় পেয়ে একটা বেড়াল ঘরের ভিতর থেকে লাফিয়ে পালায়। গোটা দুই মাটির হাঁড়ি এক কোণে বসানো ছিল একটার পর একটা। পলায়মান বিড়ালের পায়ে ধাক্কায় সে দুটো গড়িয়ে ভেঙে পড়ে। সেই শব্দেই যোগেশ দত্ত ও পুলিশটি ফিরে তাকিয়েছিল। সঙ্গে সঙ্গে মহাদেব চাপা গলায় বলে ওঠে, হুজুর, ওই দেখিয়ে। সত্যি একটা মোটা সোনার পাটিহার আর একজোড়া ভারী সোনার কঙ্কন। মহাদেব তাড়াতাড়ি গিয়ে মাটি থেকে গহনাগুলো তুলে এনে যোগেশ দত্তর হাতে দিল। খুব কম করে হলেও ভরি 20-25 গহনা। গহনা পাওয়ার পর যোগেশ দত্ত আরো ভালো করে ভাড়ার ঘরটা সার্চ করলেন, কিন্তু আর বিশেষ কিছু পাওয়া গেল না। তিনি তখন ফিরে এলেন বাইরে। সেখানে তখনও হৈমন্তী দেবী দাঁড়িয়েছিলেন নিঃশব্দে। পদশব্দে হৈমন্তীর চোখ তুলে তাকালো ওদের দিকে। যোগেশ দত্ত একটু ইতস্তত করলেন, তারপর গহনাগুলো হৈমন্তীর সামনে মেলে ধরে জিজ্ঞাসা করলেন, মা, এগুলো কি আপনাদের? হৈমন্তী মুহূর্তকালের জন্য তাকালো গহনাগুলোর দিকে। বোবা, কোনো কথা নেই মুখে। যোগেশ দত্ত আবার বললেন, এগুলো আপনাদের এই বাড়িরই ভাড়ার ঘরে একটা খালি হাঁড়ির মধ্যে পেয়েছি। হৈমন্তী তথাপি নীরব। এবার যোগেশ দত্ত বললেন, বুঝতে পারছি মা, আপনি কিছুই জানতেন না। এতক্ষণে হৈমন্তী কথা বলল। কন্দর্প কোথায় জানেন? যেখানেই তিনি থাকুন, বাড়িতে তিনি তো আসবেনই। আসবে মনে হয়, কারণ তিনি তো এখনো জানেন না আমরা তাকে সন্দেহ করেছি। আর মনে হলো আপনার বৌমাও বোধহয় জানেন না ব্যাপারটা। আমার বৌমাকে আমি জানি। জানলে সে এত বড় অন্যায়কে কিছুতেই মুখ বুজে সহ্য করত না। আমরা কিন্তু আপাতত এ বাড়ি থেকে যাচ্ছি না। যোগেশ দত্ত আবার বললেন, এ বাড়ির মধ্যেই থাকবো তার অপেক্ষায়, নচেত তাকে হয়তো আমরা ধরতে পারবো না। হৈমন্তী ওই কথার কোনো জবাব দেয় না। নিঃশব্দে কেবল ঘর থেকে বের হয়ে অন্দরের দিকে চলে যায়। শাশুড়ির পায়ের শব্দ পেয়ে সরজু সামনে এসে দাঁড়ায়। সব শুনেছ বোধহয় মা। সরজু মাথা নিচু করে। পারলাম না মা। কনক নারায়ণের রক্তের বিষ, তার হাত থেকে ওকে বাঁচাতে পারলাম না। কথাগুলো বলতে বলতে হৈমন্তীর গলার স্বরটা যেন অশ্রুতে রুদ্ধ হয়ে আসে। চোখ দুটো জ্বালা করে। হৈমন্তী নিজের ঘরে গিয়ে প্রবেশ করল, আর সরজু সন্তান দুটিকে নিয়ে নিজের ঘরের মধ্যে গিয়ে ঢুকল। ক্রমশ বেলা গড়িয়ে যায়, সন্ধ্যা হয়, তারপর রাত্রি। রাত্রির অন্ধকার চারিদিকে ঘনিয়ে আসে। হৈমন্তী ও সরজু কেউই ঘর থেকে বের হয় না। মহাদেবী একটা লণ্ঠন জ্বালিয়ে বাইরের ঘরে রেখে দেয়। অনেক রাত্রে হঠাৎ একসময় বদ্ধ সদর দরজার কবাটের গায়ে মৃদু ধাক্কা পড়ল। কন্দর্পনারায়ণ ফিরেছে। যোগেশ দত্তর ইঙ্গিতেই মহাদেব গিয়ে দরজা খুলে দিল। টলতে টলতে কন্দর্পনারায়ণ ঘরের মধ্যে পা দিল, এবং পা দিয়ে থমকে দাঁড়ালো, যেন সামনে সে ভূত দেখেছে। কে কে তোমরা? শান্ত গলায় যোগেশ দত্ত বললেন, কন্দর্পবাবু, আমি থানা থেকে আসছি। থানা থেকে? কন্দর্পনারায়ণ একটা ঢোক গেলে। হ্যাঁ। এখানে কি জন্য? আপনাকে অ্যারেস্ট করতে। দেখছেন তো আমার হাতে পিস্তল। পালাবার চেষ্টা করবেন না, তাতে করে কোনো ফল হবে না। আমি আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারবেন সব আমাদের সঙ্গে থানায় গেলেই। কেন কেন আমি থানায় যাব?
এসব কি বলছেন? ঘরের মধ্যে যেন হঠাৎ বজ্রপাত হলো ওই সময়। হৈমন্তীর গলা শোনা গেল, কারণ তুমি ডাকাতি করেছ, তুমি ডাকাত। মা, আমি তোমার মা নই। হ্যাঁ, আজ থেকে জানবো আমি নিঃসন্তান। আমার কোনোদিন কোনো পুত্র বা সন্তান ছিল না, হয়নি। মা, এসব মিথ্যা। কন্দর্প ব্যাকুল কণ্ঠে বলবার চেষ্টা করে, কিন্তু তাকে থামিয়ে দেয় হৈমন্তী। বলে, ছি ছি, তোমার লজ্জাও করছে না? পারো তো গলায় দড়ি দিয়ে বা বিষ খেয়ে মরো। কথাগুলো বলে অসীম ঘৃণা ভরে পুত্রের দিকে শেষবারের মতো তাকিয়ে হৈমন্তী খোলা সদর দরজার দিকে এগিয়ে যায় শান্ত পায়। শেষবারের মতোই বুঝি চিৎকার করে ডাকে কন্দর্প নারায়ণ, মা। কিন্তু হৈমন্তী ফিরেও আর তাকালো না। সে বাড়ি থেকে ওই রাত্রেই বের হয়ে গেল। হৈমন্তী দেবীর আর কোনো সংবাদই পাওয়া যায়নি তারপর, অন্তত সরোজও জানে না। বিচারে দীর্ঘমেয়াদী জেল হয়েছিল কন্দর্প নারায়ণের, কিন্তু জেলেও বেশি দিন থাকেনি কন্দর্প নারায়ণ। বছর তিনেক বাদে জেল থেকে সে পালায়। কিন্তু সে তো আর এক কাহিনী। সরোজও তার কিছুই জানে না। ওই ঘটনার মাস 6 পর ছেলে মেয়ের হাত ধরে অন্যত্র একটা ছোট ঘর নিয়ে এসে উঠেছিল, কিন্তু ক্রমশ চারিদিকে অন্ধকার দেখতে শুরু করে, কারণ নতুন জায়গাতে এলেও কেমন করে না জানি প্রতিবেশীরা জানতে পেরেছিল তার স্বামীর ডাকাতির জন্য দীর্ঘমেয়াদে জেল হয়ে গিয়েছে। নিষ্ঠুর দারিদ্র্যের সঙ্গে দিবারাত্র যুদ্ধ, কিন্তু তাতেও বিচলিত হয়নি সূর্য। এক ডাকাতের স্ত্রী সে। পাড়া প্রতিবেশীরা সেই কথা তুলেই সর্বদা তাকে বিদ্ধ। ডাকাতের স্ত্রী যখন, সেও ডাকাত। কেউ তার দিকে তাকায় না, চোখ পড়লেই মুখ ফিরিয়ে নেয়। কোথাও কোনো কাজ জোটে না। ছেলে মেয়ে দুটোকে যে মানুষ করবে সেই উপায়ও ছিল না বুঝি। তাই অনন্যপায় হয়ে সে একদিন গভীর রাত্রে ভগবানের হাতেই ওদের ভার দিয়ে ওদের জীবন পথ থেকে নিঃশব্দে সরে এসেছিল। সে চলে এলে যদি কেউ ওদের দয়া করে, ওদের অপরাধ কি? তারাদাস কিন্তু আবছা আলো আঁধারে ঘরের মধ্যে কাউকে প্রথমটায় দেখতে পায়নি। রান্নাঘরের দিকে একটা পায়ের শব্দ এগিয়ে যেতে শুনতে পেয়েই ও দাঁড়িয়েছিল। প্রথমটা ভেবেছিল বুঝি পেতনি বুড়ি, কারণ ও তো অমন রাত্রে মধ্যে মধ্যে ঘুরে বেড়ায়। কিন্তু তারপরেই কেমন যেন তার সন্দেহ হয়। সন্দেহটা হয়েছিল তার দ্বিতীয়বার পায়ের শব্দ শুনে। ফিরে তাকায় তীক্ষ্ণ দৃষ্টিতে তারাদাস। আর ঠিক সেই মুহূর্তে তারাদাস দেখতে পায় একটা ছায়ামূর্তি যেন সাত করে বারান্দা দিয়ে রান্নাঘরের মধ্যে গিয়ে ঢুকলো। কে ঢুকলো রান্নাঘরে? অমন তাড়াতাড়ি তো পেতনি বুড়ি চলতে পারে না। তাছাড়া তারাদাসের সন্দেহের আরও একটা কারণ ছিল। ইদানিং কিছুদিন ধরে ওর যেন মনে হচ্ছিল রহস্যময়ভাবে এই সূর্যমহলের মধ্যে কি চলাফেরা করছে গভীর রাত্রে। কখনো নিচের বারান্দায়, কখনো উপরের বারান্দায়, কখনো সিঁড়িতে অস্পষ্ট পদশব্দ শুনেছে তারাদাস, কিন্তু কাউকে দেখতে পায়নি। পদশব্দটা যেন এই শোনা গিয়েছে, তারপরেই হাওয়ায় মিলিয়ে গিয়েছে। এত বড় বাড়িটার সব ঘরগুলোতেই বলতে গেলে তো এক প্রকার খালি পড়ে আছে। মাত্র মাসখানেক হলো সরোজ নাম নিয়ে ওই মেয়েটি ও তার ছেলে এসে এ বাড়িটায় উঠেছে। আর আছে ওই শয়তান নরেন্দ্র। ওরা তো দোতলায় উত্তরের দিকে দুটো ঘর নিয়ে থাকে। নরেন্দ্র সরোজ ও তার ছেলেকে সর্বদা চোখে চোখে রাখবার জন্য প্রাসাদের উত্তরের অংশে নিজের পাশের ঘরেই স্থান দিয়েছিল। তারাদাস পারতপক্ষে ওদিকটায় বড় একটা যেতই না, ওদের সর্বদা এড়িয়েই চলত। কেবল ওর সদা সতর্ক দৃষ্টি ছিল যাতে করে ওরা কর্তার ঘরে গিয়ে না ঢুকে। যেখানেই থাকতো তারাদাস, তার দুটো কান সর্বক্ষণ সজাগ হয়েই থাকতো। আর সরোজ ও তার ছেলে বড় একটা নিচে আসতোই না। পেতনি বুড়ি দুবেলা তাদের ঘরে গিয়ে তাদের খাবার দিয়ে আসতো। নরেন্দ্রও আজকাল আবার মধ্যে মধ্যে 2-4 দিনের জন্য যেন কোথায় চলে যায়। কোথায় যায় কি করে তা সেই জানে। তা নিয়ে তারাদাসের অবশ্যই এতটুকু মাথা ব্যথা নেই। কিন্তু আজ তার মনে কিরকম একটা সন্দেহ জাগে। সে আর দেরি করে না। সে ক্ষিপ্র পদে নিজের ঘরের মধ্যে গিয়ে ঢুকল। ঘরের এক কোণে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করানো ছিল টাঙিটা। সেটা হাতে নিয়ে শক্ত মুঠিতে চেপে ধরে তড়িত পায়ে আবার বের হয়ে এলো নিজের ঘর থেকে। তারাদাস নিচের মহলেই একটা ঘরে থাকতো। তার ঘর থেকে রান্নাঘরটা খুব বেশি দূরে নয়। রান্নাঘরের দরজাটা ভেজানো ছিল।
ভিতরে টিম টিম করে একটা প্রদীপ জ্বলছে। ভেজানো দরজার ঈষৎ ফাঁক দিয়ে আলোর আভাটা পাওয়া যায়। ফাঁক দিয়ে নজর করেও কিছু দেখতে পায় না তারাদাস, কেবল পেতনিপুরের পিছন দিকটা দেখতে পায়। আর একটা সপ সপ শব্দ তার কানে আসে। কোন রকম ইতস্তত না করেই তারাদাস ভেজানো দরজাটা হঠাৎ ধাক্কা দিয়ে খুলে ফেলে। আর সেই শব্দে ঘরের ভিতর যারা ছিল তারা চকিতে ফিরে তাকায়। ঘরের টিমটিমে প্রদীপের আলোয় তারাদাসের নজরে পড়ে ঠিক যেন একটা প্রেত। প্রেতটা ততক্ষণে দাঁড়িয়ে উঠেছে, লম্বা রোগাটে গড়ন, দেহের কোথাও মাংসের যেন নামগন্ধও নেই, খাঁড়ার মতো নাক, তারই দুপাশে কোটরাগত দুটো চোখ, মাথা ভর্তি ঝাঁকড়া ঝাঁকড়া চুল, মুখ ভর্তি দাড়ি, পরনে একটা নোংরা ছেঁড়া পাতলুন আর গায়ে অনুরূপ একটা ঝলঝলে কোট। তারাদাস চেয়ে আছে লোকটার মুখের দিকে। লোকটাও জলজলে প্রেতের চোখ নিয়ে চেয়ে আছে তারাদাসের দিকে। তারাদাস কিছু বুঝবার আগেই চকিতে যেন ব্যাপারটা ঘটে গেল। লোকটা যেন বিদ্যুৎ বেগে একটা লাফ দিয়ে তারাদাসের সামনে এসে পড়ে তাকে প্রচন্ড একটা ধাক্কা দিয়ে একেবারে অতর্কিতে তাকে ধরাশায়ী করে বাইরের বারান্দার অন্ধকারে ছুটে মিলিয়ে গেল। তারাদাসের হাতের টাঙিটা ছিটকে পড়ে। নিজেকে সামলে নিয়ে তারাদাস যখন উঠে দাঁড়িয়েছে, রান্নাঘরের দরজাটা হা হা করছে খোলা এবং লোকটা তার ত্রিসীমানাতেও নেই। পেতনিবুড়ি পাথরের মতোই যেন দাঁড়িয়েছিল। তারাদাস একবার পেতনিবুড়ির দিকে তাকায়। সামনে একটা থালা মেঝেতে পড়ে আছে তখনও, এবং তার মধ্যে অর্ধভুক্ত কিছুটা ভাত ডাল তরকারি। পাশে একটা জলের গ্লাস উল্টে পড়ে আছে। তারাদাস বুঝতে পারে যে লোকটা একটু আগে তাকে অতর্কিতে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছে, সে যেই হোক সেই ওই ঘরের মধ্যে বসে বসে খাচ্ছিল। তারই খাওয়ার সব সব শব্দ সে শুনেছিল একটু আগে। আর পেতনি বুড়ি তাকে চেনে। পেতনি বুড়ি হয়তো তাকে খাওয়াচ্ছিল। বুড়ি, তারাদাস ডাকল। পেতনি বুড়ি নির্বিকার, নিঃশব্দে তাকিয়ে আছে তারাদাসের মুখের দিকে। লোকটাকে? পেতনি বুড়ি যেন একেবারে বোবা। জবাব দিচ্ছিস না কেন আমার কথার? কে লোকটা ঘরে বসে খাচ্ছিল? পেতনি বুড়ি তথাপি বোবা। এই বুড়ি, বল শিগগির, ওকে? কোথা থেকে এসেছিল? চিনি না। আস্তে আস্তে বুড়ি জবাব দেয়। চিনিস না লোকটাকে? না। কোথা থেকে এসেছিল? জানি না। তুই কিছুই জানিস না, তোকে বসে বসে অমন করে খাওয়াচ্ছিলি কেন? তা কি করব? কি করবি মানে? খিদে একটা মানুষ অন্য হয়ে বেড়াবে আর তাকে চারটি খেতে দেব না? মিথ্যে কথা বলছিস তুই। ওকে তুই নিশ্চয়ই চিনিস। তা বললাম তো চিনি না, কিন্তু তুমি এলে এ সময় বেচারি খাওয়া হলো না। রোজ রেতের বেলা চোরের মতো এসে ভাত খেত হেঁচেলে ঢুকে, তাই তো খেতে দিই ওকে। অনেকদিন ধরেই তাহলে ওকে তুই খেতে দিচ্ছিস? দি। শোন, কালো বোধহয় আসবে খেতে। বোধহয় না, তুমি দেখে ফেললে আর হয়তো আসবে না। বলতে বলতে পেতনি বুড়ি হঠাৎ কেঁদে ফেলে। বলে, কি গো তুমি, একটা মানুষকে খিদের সময় খেতে দিলে না, অমন করে তাড়িয়ে দিলে। পেতনি বুড়ি নিচু হয়ে এঁটো থালার চারপাশে ভাতগুলো খুঁটে খুঁটে তুলতে লাগলো। তারাদাস আর দাঁড়ায় না। সে বুঝতে পেরেছিল পেতনি বুড়ি তার আর কোনো প্রশ্নেরই জবাব দেবে না। সে নিঃশব্দে ফিরে এলো তার ঘরে। টাঙিটা দেওয়ালের গায়ে আবার ঠেস দিয়ে রাখলো। কিন্তু সত্যিই লোকটা কে? কে অমন করে এসে চোরের মতো লুকিয়ে পেতনি বুড়ির কাছ থেকে রোজ রাত্রে খেয়ে যায়? লোকটার চেহারাটা আবার চোখের ওপর ভেসে ওঠে। ঝাঁকড়া ঝাঁকড়া চুল, এক মুখ দাড়ি, কোটরাগত দুটি চোখ, ঠিক যেন একটা প্রেত। না, দরজাটা শব্দ করে তার খোলা উচিত হয়নি। তাছাড়া অমন অসতর্ক হওয়াও তার উচিত হয়নি। আর একটু সাবধান হওয়া তার উচিত ছিল। কিন্তু অমন হাড় সর্বস্ব লোকটার গায়ে কি অসুরের মতো শক্তি? তাকে যেন তুলে একেবারে ফেলে দিয়ে গেল। হঠাৎ মনে হয় একটা কথা তারাদাসের। সেদিন ঝড় জলের রাত্রে সূর্য ঘরের সিঁড়ির কাছে একটা যেন আবছা ছায়ামূর্তি সে দেখতে পেয়েছিল এক লহমার জন্য। সেই নয় তো? তাছাড়া ইতিপূর্বে কিছুদিন ধরে রাত্রে যে সূর্যমহলের বারান্দায় সিঁড়িতে অস্পষ্ট পায়ের শব্দর মতো শুনেছে, সেও ওই লোকটাই নয় তো? ওই লোকটা কি তাহলে সূর্যমহলের মধ্যেই কোথাও স্থান নিয়েছে? কোথায় থাকতে পারে? সূর্য ঘরে? কিন্তু সেই পায়রার রাজ্যের মধ্যে দুর্গন্ধের মধ্যে কোনো মানুষ কি থাকতে পারে?
তবু তবু তাকে সকালেই একবার ভালো করে খোঁজ খবর করে দেখতে হবে। সমস্ত সূর্যমহলটা পাতি পাতি করে খুঁজে দেখতে হবে। আবার ওই সঙ্গে এও মনে হয় তারাদাসের লোকটা নরেন্দ্ররই কোনো নিযুক্ত চর নয় তো, অসম্ভব কিছু নয়। তাহলেও তো তাকে সাবধান হতে হবে। কিন্তু পরদিন সকালে তন্ন তন্ন করে সূর্যমহলের সর্বত্র খোঁজ করেও তারাদাস কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখতে পেল না। অবশেষে সে অপরাহ্ন বেলায় সূর্যঘরের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। নিরস্ত্র হয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। হাতে তাই টাঙিটা নিয়ে সিঁড়ি দিয়ে উঠছিল উপরে। সিঁড়ি তো নয়, যেন মহাপ্রস্থানের পথ। এককালে অবশ্যই ওই সিঁড়িগুলো ভেঙে উপরে উঠতে তার কোনো কষ্টই হতো না। প্রায় 200-র কাছাকাছি সিঁড়ি, ডাইনে বাঁয়ে বাঁক খেয়ে খেয়ে ধাপে ধাপে উঠে গিয়েছে উপরে। ছোট ছোট ধাপগুলো, মাঝে মাঝে আলো আসবার জন্য ফোকর আছে। তারই আলোয় দীর্ঘ সিঁড়িপথটা মৃদু আলো ছায়ায় যেন ঝাপসা ঝাপসা। ভালো করে সবকিছু নজরে পড়ে না। বয়স তো হয়েছে। সিঁড়ি ভেঙে কিছুটা উঠতেই তারাদাসের যেন বুকে হাঁপ ধরে যায়। এক একবার করে দাঁড়ায়, শ্বাস নেয়, তারপর আবার উঠতে থাকে। প্রায় শেষ করে এনেছে সিঁড়ি। এমন সময় হঠাৎ উপরের দিকে নজর পড়তেই থমকে দাঁড়ালো তারাদাস। মাত্র কয়েক ধাপ উপরে সেই গত রাত্রের দেখা মানুষটা দাঁড়িয়ে, হাতে তার একটা দোনলা বন্দুক। তারাদাস জানতো না যে ইতিমধ্যেই ওই প্রেত কর্তার বন্দুকটা চুরি করে নিয়ে এসেছিল। বন্দুকটা কর্তার পাশের ঘরে ছিল, একটা চামড়ার খাপে দেওয়ালে টাঙানো। ইদানিং তো বন্দুকটার কোনো প্রয়োজন হতো না, তাই ওটা দেওয়ালেই টাঙানো থাকতো। কেবল মধ্যে মধ্যে তারাদাস বন্দুকটা তেল দিয়ে সাফ করে রাখত। তারাদাস থমকে দাঁড়িয়ে যায়। লোকটা তারই দিকে বন্দুকটা তাক করে আছে। আর এক পা উপরের দিকে এগিয়েছ কি, আর একটা সিঁড়ি উঠেছ কি গুলি চালাবো, ক্ষণক্ষণে গলায় লোকটা বলে। তারাদাস পিটপিট করে আবছা আলো ছায়ায় ঝাঁকড়া চুল, একমুখ দাড়ি, বিচিত্র বেশভূষা লোকটার দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে। যাও, নেমে যাও। কে তুমি? আমি? কে তুমি? আমি একটা প্রেত, লোকটা বলে। প্রেত? হ্যাঁ হ্যাঁ, প্রেত প্রেত। সেদিন নিষ্ঠুর দারিদ্র সরযুকে এতটুকু বিচলিত করেনি। দারিদ্র্যের সঙ্গে যে তার পরিচয় ছিল না তা তো নয়, কিন্তু জীবনের নোংরামি আর লজ্জাকে সে সত্যিই ভয় পেত। সরযুর মনে হতো মানুষের জীবনে অত বড় কলঙ্ক বুঝি আর নেই। আর সেই লজ্জাই দিয়েছিল সরযুর স্বামী কন্দর্প নারায়ণ তাকে। স্বামী যে ডাকাতি করে টাকা আনছে, তাদের দৈন্যের সংসারে সাচ্ছল্য ফিরিয়ে এনেছে, চিন্তারও অতীত ছিল সরযুর কাছে ব্যাপারটা। তাই যোগেশ দত্ত যখন সেই অপরাধেই কন্দর্প নারায়ণকে ধরে নিয়ে গেল, সরযু প্রথমটা যেন পাথর হয়ে গিয়েছিল। এ কি হলো? তার কপালে ভগবান এত বড় কলঙ্কের লজ্জা কেন লিখে দিলেন? ইচ্ছা হয়েছিল সরযুর ওই মুহূর্তে গৃহ ছেড়ে দুচোখ যেদিকে যায় চলে যায়, কিন্তু পারেনি। অসহায় দুটি শিশুর কথা ভেবে সরযু সেদিন ঘর থেকে বের হয়ে যেতে পারেনি। কিন্তু তারপর যখন নিন্দার বিষটা সর্বক্ষণ তাদের ঘিরে ফেনিয়ে ফেনিয়ে উঠতে লাগলো, কুৎসিতভাবে সকলে তাদের গায়ে কাদা ছিটতে লাগলো, তখন আর সহ্য করতে পারল না যেন। এমনকি নিজের দুটি অসহায় শিশু সন্তান পর্যন্ত তার পথ রোধ করতে পারল না। শুধু তাই নয়, সেদিন সঙ্গে সঙ্গে দারিদ্র্যও যেন তার কণ্ঠ চেপে তাকে মেরে ফেলতে চেয়েছিল। ক্ষুধার সময় দুমুঠো ওদের মুখে তুলে দিতে পারছে না। এমন কোনো যোগ্যতা নেই তার যে দুমুঠো অন্ন সে জোগাড় করে আনতে পারে, একমাত্র দাসী বৃত্তি করা ছাড়া। কিন্তু ব্রাহ্মণের কুলবধূ, তাও করবার উপায় নেই। পাড়ায় সকলেই তাদের পরিচয় জানত। কেউ তাকে দাসীর কাজও দিত না। রাঁধুনির কাজ হয়তো পেত, কিন্তু স্বামীর কলঙ্কের জন্য সেটুকু চাইবার মুখও যেন তার ছিল না। তবু সে দু এক জায়গায় চেষ্টা করেছে, কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। বলেছে চোরের বউ, ডাকাতের বউ, জেল কয়েদির বউ। ঘৃণায় লজ্জায় পালিয়ে এসেছে সরযু। অতঃপর সরযু সে বাড়ি ছেড়ে অন্যত্র দূরেই একটা বস্তির ঘরে ছেলে মেয়েদের নিয়ে উঠে যায়। নতুন জায়গায় এসে স্বামীর নাম ও ছেলের নাম বদলে দেয় সে। তবু কোনো ফল হলো না। ডাকাতের বউই সে থেকে গেল।
ক্রমশ ক্ষুধায় বিকট চেহারাটা যেন প্রকট হয়ে উঠতে লাগলো। একটা রাক্ষসের মতো হাঁ করে তাদের গ্রাস করতে চায়। ছেলে মেয়ে দুটি সর্বক্ষণ ক্ষুধার জ্বালায় ছটফট করছে। সরজু অনন্যপায় হয়েই একদিন তাই যেন পালিয়ে গেল। সে চলে গেলে যদি কেউ দয়া পরবশ হয়ে শিশু দুটিকে সাহায্য করে, একটু কৃপা করে দুমুঠো দেয়। যাদের কেউ নেই তাদের তো ভগবান আছেন, সেই ভগবানের হাতেই যেন মনে মনে নিজের ছেলে মেয়ে দুটিকে সমর্পণ করে সরজু। গৃহ ছেড়ে এক মধ্যরাত্রে অচেনা অজানা পথের উপর এসে দাঁড়ালো। কিন্তু তারপর এই পথ কোথায় গিয়েছে তা তো সরজু জানে না। শুধু রাতটাই যে অন্ধকার তাই নয়, সবকিছুই যেন সামনে অন্ধকার। সেই অন্ধকারের মধ্য দিয়েই সরজু হেঁটে চলে। 7টা দিন 7টা রাত সরজু পথে পথে ঘুরে বেরিয়েছিল, ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত অবসন্ন। সেদিন যখন ক্লান্ত পা দুটো আর চলছে না, একটা ছোট অপরিসর রাস্তার ধারে লাইট পোস্টের গায়ে হেলান দিয়ে বসে পড়ে সরজু চোখ বোঝে। তারপর বোধহয় ক্লান্তিতে ঢলে পড়েছিল, জ্ঞান হারিয়েছিল সরজু। সেই রাস্তা ধরেই শেষ রাত্রে ডিউটি সেরে ফিরছিল নার্স ললিতা একটা রিকশায় চেপে হাসপাতাল থেকে। সরজুকে সেই তুলে নিয়ে যায়। ললিতার আশ্রয়ে থাকে অতঃপর 3 বছর। ক্লাস 9 পর্যন্ত বিদ্যা ছিল সরজুর। ললিতার সাহায্যে সরজু টিচার্স ট্রেনিং পাশ করে। কর্পোরেশন স্কুলে টিচারিও একটা পায়। তারপর একদিন এসে বাটুলদের পাড়ায় ছোট একটি ঘর নেয়। সরজু যেন তার অতীত জীবনটা, তার নিজের নামটা মুছে ফেলেছিল একেবারে জীবনের পাতা থেকে। সরজু যেন মরে গেল, হারিয়ে গেল পৃথিবী থেকে। সে আজ দিদিমণি, সবার দিদিমণি। স্বামী থেকেও স্বামী নেই, পৃথিবীতে কেউ নেই, মুখে সর্বদাই হাসি, শান্ত সৌম্য প্রশান্তি। নার্স ললিতার ওখানে আশ্রয় পাওয়ার পর একদিন রাত্রির অন্ধকারে চুপি চুপি গিয়েছিল সরজু তাদের আগেকার বাসায় তার সন্তান দুটির খোঁজে। কিন্তু তাদের সন্ধান পায়নি। বাড়িতে তালা ঝুলছে, সমস্ত বাড়িটা অন্ধকার। তার খোকন আর খুকুমণি নেই। তারপরও আরো অনেক অনুসন্ধান করেছে সরজু, ওদের কিন্তু কোনো সন্ধানই পায়নি। ওরা যেন হারিয়ে গেল, সরজুও হারিয়ে গেল, ওদের সন্তানরাও হারিয়ে গেল। তারপর 7 বছর চলে গেছে, ওদের সন্ধান পাওয়া যায়নি। কিন্তু সরজু তবু ক্ষান্ত হয়নি। স্কুল থেকে ফেরার পথে আজও তার তৃষিত চোখের দৃষ্টি খুঁজে খুঁজে মরে। তার খোকন চন্দ্রনারায়ণ, খুকুমণি মণিকুন্তলা। শাশুড়ির আদরের দেওয়া নাম চন্দ্রনারায়ণ মণিকুন্তলা। কিন্তু কোথায় তারা? কত বড়টি হয়েছে। খোকন চন্দ্রের বয়স 13 পার হতে চলল আজ। আর মণি, তার মণি, তারও অন্তত 9 বছর বয়স হলো। বেঁচে আছে তো তারা। শিউরে ওঠে বুকের ভেতরটা। অমঙ্গলের কালো ছায়াটাকে যেন তাড়াতাড়ি মনের ভিতর থেকে সরিয়ে দেয় সরজু। কখনো কখনো আবার মনে হয়, দেখলে আর চিনতে পারবে তো সে তাদের? 1-8টা বছর তো নয়, 7-7টা বছর। না না, পারবে, নিশ্চয়ই পারবে। মা সে, তার সন্তানদের চিনতে পারবে না সে? নিশ্চয়ই পারবে। 7 বছর কেন, 100 বছর পার হলেও চিনতে পারত। সে যে মা। কিন্তু তারা যদি চিনতে না পারে, যদি জিজ্ঞাসা করে তুমি কে, সরজু বলবে আমি তোদের মা, বাবা, মা। মা? হ্যাঁ। এতদিন কোথায় ছিলে? আমাদের একা ফেলে পালিয়ে গিয়েছিলে কেন? কি জবাব দেবে তখন সরজু? কি বলবে? কেন চলে গিয়েছিল? তাদের বাপ না হয় চোর ছিল, ডাকাত ছিল, তারা তো ছিল না। কিন্তু সরজু তাদের দেখা পায় না। তার চন্দ্রনারায়ণ আর খুকুমণি যেন হারিয়ে গিয়েছে চিরজন্মের মতো। আজকাল কেবল স্কুলের যাতায়াতের পথেই নয়, ছুটির দিন সকাল থেকে দুপুর সারাটা শহরের এ পথে ও পথে টহল দিয়ে বেড়ায় সরজু, যদি তাদের দেখা পাওয়া যায়। সেদিন রবিবার সরজু বের হয়েছিল। সারাটা দিন পথে পথে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে সন্ধ্যার কিছু আগে বাসায় ফিরেছে। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে অল্প অল্প। আলো জ্বালায়নি সরজু ঘরে তখনও। ঠিকে ঝিটা অনেকক্ষণ চলে গিয়েছে কাজ সেরে রেখে। হঠাৎ দরজার কড়াটা নড়ে উঠল।
খট খট খট। কে? কোনো সাড়া নেই, কেবল দরজার কড়াটা নড়ছে খটখট করে। উঠে ঘরের আলো জেলে সরজু এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিয়ে দুপা পিছিয়ে এলো। কে? আমাকে আপনি চিনবেন না দিদিমণি। আপনি? আমার নাম গোপাল ঘোষ। গোপাল ঘোষ? হ্যাঁ, অবশ্যই লোকে আমায় বাটুল ঘোষ বলেই ডাকে। দরজার গোড়ায় দণ্ডায়মান বেঁটে কালো বাটুল ঘোষের দিকে চেয়ে থাকে সরজু। ভেতরে আসতে পারি? একটু দরকার ছিল আপনার কাছে দিদিমণি। আসুন। বাটুল ঘরে এসে ঢুকল। সরজু একটা বেতের মোড়া দেখিয়ে বললে, বসুন। না না, বসতে হবে না, আপনি ব্যস্ত হবেন না। বাটুল দাঁড়িয়েই থাকে। আমার কাছে আপনার কি দরকার বলুন। কন্দর্প নারায়ণ বলে কাউকে আপনি কখনো চিনতেন? সরজু যেন চমকে ওঠে, বলে, কে? কে আপনি? চন্দ্রনারায়ণ বলে একটি বছর ছয়েকের ছেলে, একটি মেয়ে। জানেন? জানেন আপনি তারা কোথায়? সরজু যেন হঠাৎ উৎকণ্ঠায় ভেঙে পড়ে, সবকিছু ভুলে গিয়ে। আপনি তাহলে তাদের চেনেন? হ্যাঁ হ্যাঁ, চিনি। কে তারা আপনার? আমার? হ্যাঁ, কে তারা? ওই লোকটি, ওই বাচ্চা দুটি। সরজু ওই মুহূর্তে কি জবাব দেবে বুঝতে পারে না। হঠাৎ যেন সে থেমে যায়। কে? কে লোকটা? আজকের মতো এখানেই শেষ করছি সূর্যমহল উপন্যাসটি। ভালো লাগলে জানাবেন, লাইক করবেন। আর আমার পাঠ করা অন্যান্য গল্প উপন্যাসগুলো যদি ভালো লাগে তাহলে শুনে দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাইন্ডলি আমার পাশে থাকবেন। ধন্যবাদ।